আসসালামু আলাইকুম, আমি শারমিলা রেইন ফরেস্ট মিডিয়ার বিয়ন্ড দ্য ডেল্টার আজকের টক শোতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে বিষয়টা একটু স্পর্শকাতর। নির্বাচন পূর্ববর্তী অপপ্রচার, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণার উদ্দেশ্য কি? দর্শক, যেভাবে হৃদয় শরীরে প্রাণ, তেমনি জাতীয় সার্বভৌমত্বে সেনাবাহিনী ভূমিকা অপরিহার্য। স্বাধীনতা 53 বছরে বাংলাদেশের সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর অবদান ছিল গভীর এবং তাৎপর্যপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানের শেষ সময় যখন রাষ্ট্র ব্যবস্থা ধ্বংসের পথে, সেনাবাহিনী আইন ও শৃঙ্খলা পুনঃস্থাপন, আহত শিক্ষার্থীদের সেবা ও জননিরাপত্তা নিশ্চিত করার কাজ করেছিল। জুলাই বিপ্লবের পর যখন রাষ্ট্র ব্যবস্থা কার্যত বিপর্যস্ত অবস্থায় পৌঁছেছিল, ঠিক তখন সেনাবাহিনী আইন, আদালত ও নিরাপত্তা সংস্থাগুলোর পুনর্গঠন করে আইন শৃঙ্খলা স্থাপন ও জাতীয় স্থিতিশীলতা পুনরুদ্ধার করার দায়িত্ব গ্রহণ করেছিল। সেনাবাহিনী প্রতিষ্ঠা লগ্ন থেকে জনসাধারণের রক্ষক ও সেবক হিসেবে কাজ করে এসেছে। নানা সংকটময় সময়ে তারা রাস্তায় জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করেছে। তবে আজ একটি সুসংগঠিত প্রচেষ্টা সোশ্যাল মিডিয়া, গোপন উদ্দেশ্য ও ভুল তথ্য ব্যবহার করে সেনাবাহিনীকে বিতর্কিত ও অবিশ্বস্ত হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। দর্শক, নির্বাচনকালীন সময় সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রবণতা একটি গভীর রাজনৈতিক ও সামাজিক সংকেত বহন করে। এই ধরনের অপপ্রচার শুধুমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনমনে অবিশ্বাস সৃষ্টি করে না, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসকেও ক্ষুণ্ণ করে। বিশেষ করে যখন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলসমূহের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, তখন এই ধরনের অপপ্রচার আরও তীব্র হয়ে ওঠে। এই প্রশ্ন এখন জরুরি, এমন প্রতিহিংসাপূর্ণ অভিযানের উদ্দেশ্য কি? বিশেষ করে নির্বাচনের আগে কেন কিছু গোষ্ঠী সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাকে নিশানা করছে, বিদ্রোহ, গুজব ও বিভাজন ছড়িয়ে? এই সময় আমাদের স্মরণ রাখা উচিত, সেনাবাহিনী জনসাধারণের শত্রু নয়, এটি জনসাধারণকে রক্ষা করার জন্য। যারা এই সম্পর্ককে বিকৃত করতে চায় তারা সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্ব করে না, তারা সীমিত স্বার্থের পক্ষে কাজ করে। আমাদের উচিত তাদের কথার কিনারা করা নয়। দর্শক, আমরা জুলাই অভ্যুত্থানে অর্থাৎ জুলাই থেকে এই পর্যন্ত সেনাবাহিনীর যে ভূমিকা রয়েছে, জনসাধারণের পাশে থেকে, সরকারের পাশে থেকে তারা যে সমস্ত কাজ করেছেন, আমরা সেই অংশবিশেষগুলো একটু দেখে নেব একটি ভিডিওর মাধ্যমে। দর্শক, আমরা আশা করছি যে আপনারা ভিডিওটি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন। আমরা সেই ভিডিওর আলোকে এবং আজকে আমাদের যে বিষয় নির্ধারণ করা হয়েছে সেই বিষয়বস্তু আলোকে আমরা আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে, যাদের পরিচয় করিয়ে দেব আমাদের অনুষ্ঠানের খাতিরে, কিন্তু তারা আসলে খুবই জনপ্রিয় মুখ। আমার বাম পাশে আছেন দুজন সম্মানিত অতিথি, ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি, এবং আমার পাশে সম্মানিত অতিথি আছেন জনাব আনিস আলমগীর, বাংলাদেশে একজন খ্যাতনামা সাংবাদিক এবং কলামিস্ট। দর্শক, আলোচনার শুরুর পূর্বে আমি আসলে চলে যেতে চাই ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে। আমার জানার আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যে নেতিবাচক প্রচারণার রয়েছে এবং চলছে, আমরা দেখছি ইদানিং, সেই প্রচারণার পেছনে আসলে কি উদ্দেশ্য থাকতে পারে, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে প্রচলনটা তো আসলে খুব নতুন করে না, প্রচলনটা অনেক দিন ধরেই চলছে। হোয়াট এভার, আমি যেভাবে আগে ব্যাখ্যা দিতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশের
অনেকগুলো ডেমোক্রেটিক ট্রানজিশনে অথবা ক্ষমতার পট পরিবর্তনের ক্ষেত্রে তাদের একটা বড় মাপের ভূমিকা ছিল। সার্টেনলি সেটা গণতন্ত্রের পক্ষেও। যদি আমরা ধরি ৭৫ সালের ৭ই নভেম্বরের কথা যদি আমরা ধরি, ঐতিহাসিক সিপাহী জনতার অভ্যুত্থান, ওটা যদি সেদিন না হতো তাহলে বাংলাদেশকে এখন যেভাবে চিনেন, বাংলাদেশকে যেভাবে জানেন, এটা খুব দূরও হয়ে যেত বাংলাদেশকে এইভাবে জানা, চেনা এবং বাংলাদেশকে এই জায়গায়টি রাখা। ৭৫ সালের ৭ই নভেম্বর যদি সৃষ্টি না হতো তাহলে বাংলাদেশ তার নতুন জাতিসত্তার যেই স্বীকৃতি, জাতিসত্তার যে অহংকার, এটা বোধহয় হারিয়ে ফেলত। এরপরে আপনি আসুন, যদি ৯০-র কথা যদি ধরি, ৯০-তে যে গণঅভ্যুত্থানটি হয়েছিল আমাদের ছাত্র জীবনে, গোটা ৮০-র দশকে তো আমি বিএনপির ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম। ওই সময়টিতে তৎকালীন সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন এবং আদার সিনিয়র অফিসার্স, তারা যদি ছাত্রদের অভ্যুত্থানের প্রতি তাদের যদি সমর্থন না থাকতো, it could have been very difficult for our students community to bring down হোসেন মোহাম্মদ এরশাদ। একটা স্বৈর শাসকের ক্ষমতা থেকে নামানোটা অনেক কঠিন হতো। তো সেনাবাহিনী ইন মেনি অকেশনস তারা সঠিক সিদ্ধান্তটাই নেয়। আচ্ছা, এরপরে যদি একেবারে অনেক পুরনো ইতিহাস বলছি আপনাকে, একেবারে যদি ২৪-এর কথাই যদি ধরি, যেটির কারণে এখন পর্যন্ত আমাদের মাঠে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনীর ভূমিকাগুলো আমরা দৃশ্যমান দেখি। যদি আপনার ২৪-এর গণঅভ্যুত্থানে যদি সেনাবাহিনী, অফকোর্স সেনাবাহিনী আপনার আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিয়েছিল এবং বর্তমান সেনাপ্রধান তিনি তো খুব স্পষ্ট করেই তিনি তৎকালীন অনির্বাচিত সরকারকে বলেছিলেন যে সেনাবাহিনী অর্থাৎ সেনা সদস্যরা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না। তো এই যে জনগণের অবস্থান নেবেন, এই কথাটি যখন স্পষ্ট করে যখন জানিয়ে দেয়, অথবা আমাদের সৈনিকেরা জনগণের বুকে গুলি ছুটতে পারবে না, এই অবস্থানটা জানিয়ে দেওয়ার পরেই তো তৎকালীন অনির্বাচিত সরকার, স্বৈর সরকার, ফ্যাসিস্ট সরকার, যেই নামই ডাকেন না কেন, ওর তো যত কিছু, যদি মনস্টার সরকার, দৈত্য সরকারও যদি বলেন, সেটাও প্রযোজ্য। ওই দৈত্যটাকে আপনার নামানো আরও কঠিন হতো, আরও রক্তক্ষয় হতো। তাহলে এবং সেটার একটা কালমিনেশন যেটা হলো, চূড়ান্ত পরিণতি হলো আপনার 5 অগাস্টে। এটা তো অনিবার্য ছিল এবং ৩ তারিখই প্রবাবলি সেনাপ্রধান শেখ হাসিনাকে জানিয়ে দেন। তো হার ফেট ওয়াজ ডিসাইডেড অন দ্যাট ডে। ২৪-এর ৫ই অগাস্টের পরপরই সেনাপ্রধান যখন বললেন যে আমরা দায়িত্ব নিয়েছি, ওনার কথাটা আমার এখনও খেয়াল আছে, উনি বলছেন আমরা দায়িত্ব নিয়েছি। দায়িত্বটা বলতে আমি এটা মনে করি উনি টেক ওভার করেছেন, শাসন ব্যবস্থা টেক ওভার করেছেন বলতে সেটা বোধ হয় না। উনি বলতে চেয়েছেন যে একটা অব্যবস্থা চলছিল, এই অব্যবস্থাটাকে কাম ডাউন করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, এটাকে একটা অর্ডারে আনার জন্য, টু ব্রিং ইট ইনটু অ্যান অর্ডার, এটাকে আনার জন্য উনি হি হ্যাড এ স্ট্রং, অরাজক পরিস্থিতি হতে পারতো, অরাজক পরিস্থিতি হয়নি। প্রতিটি অভ্যুত্থান বিপ্লবের পরে একটা আসলে একটা এলোমেলো পরিস্থিতি হয়, সারা পৃথিবীতে হয়, বরং এই দেশে সেটা খুবই 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 কম হয়েছে। এবং ওবায়দুল কাদের যদি আপনি বক্তব্য শোনেন যে এত মানুষের 10 লক্ষ মানুষের প্রাণ চলে যাবে, আসলে এরকম কিছু হয়েছে নাকি? হয়নি, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আর্মি হ্যাড এ রোল, আর্মির একটা ভূমিকা ছিল। এবং আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে আর্মি এখন যে দায়িত্বটি পালন করছে, আমার পুলিশ প্রতিষ্ঠান তো একেবারে ফ্রাজাইল। আমি বহুবার বলেছি, টকশোতে বলেছি যে পুলিশের যে প্রতিষ্ঠানটি, পুলিশ নামের যে প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানটি তার মোরাল হারিয়ে ফেলেছে। এখন যে আর্মি, আমি যখন দেখি যে আর্মি পিক আপ ভ্যান করে আর্মি টহল দিচ্ছে, ঘুরছে নানা জায়গায়, অর্থাৎ ইন টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আর্মি যে রোলটা প্লে করছে, এটা তো আর্মির এই রোল প্লে করার কথা না। এবং আগামী নির্বাচনের আগে যদি আর্মির আপনি যে কথাটা আসছিলেন, আমি যেটা বলতে চাই, নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে,
তার আগে যদি অ্যাজ ইনস্টিটিউশন আর্মিকে যদি আপনি করেন, ডেন্ট করে ফেলেন, প্রতিষ্ঠানকে ডেন্ট করেন, ওর ইমেজটাকে যদি ক্ষুণ্ণ করেন, আর্মির মেম্বারদের যদি আপনি তার মোরালটাকে যদি আপনি ব্রেকডাউন করে ফেলেন, নার্ভটাকে ব্রেকডাউন করার চেষ্টা করেন, তাহলে আপনাকে তো একটা ভালো নির্বাচন করার জন্য, আমি বলছি একটা আছে আপনি আর্মির মোরালটাকে ব্রেকডাউন করে দিলে তো আপনি একটা ভালো নির্বাচন করাতে পারবেন না। আমাদের শেষ ভরসার জায়গাটাই তো আর্মি। সেটা সার্বভৌমত্বের প্রশ্ন বলেন, নির্বাচনের প্রশ্ন বলেন, ঢাকা শহরের যানজট নিরসন করার কথা বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, ডিজাস্টার, যে কোনো দুর্যোগ হলে সেখানে তো আপনি আর্মি কি চান যে আর্মি এই অপারেশনগুলো করুক, তাই না? আমি ডিফেন্স ফোর্সেসের কথা বলি। তাহলে এখন একটা সার্টেনলি একটা কনস্পিরেসিস দেয়ার, আমি এটা মনে করি একটা তো প্লট আছে, একটা ষড়যন্ত্র তো নিশ্চয়ই আছে। সেটা হচ্ছে যে ওদের নৈতিকতাটাকে যদি ভেঙে দেওয়া যায়, ওদেরকে যদি ফ্রাস্ট্রেটেড করা যায়, তাই না? এবং এক পর্যায়ে যদি মনে দেয় কাদের জন্য করব, ঠিক আছে, উইল গো ব্যাক টু আওয়ার ব্যারাক। আগামী নির্বাচনের সামনে আর্মির মনোবল ভেঙে দেওয়ার যে চেষ্টা চলছে, সেই চেষ্টাটাকে চলতে দেওয়া উচিত হবে না, এটার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। জি, আসাদুজ্জামান রিপন, আপনার কাছে আমরা আবারও ফেরত আসবো। আনিস আলমগীর, আপনার কাছে জানতে চাই, এই যে এতক্ষণ আমরা শুনছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে যে অপপ্রচার চলছে, এর পেছনে যে উদ্দেশ্য, আসাদুজ্জামান রিপন তিনি বলেছেন যে এর পেছনে যে উদ্দেশ্য নির্বাচন বানচালে অবশ্যই আছে, সেটি আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক বানচাল, আমি বলতে চেয়েছি যে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা, যদি তারা তাদের রোল প্লে করতে না পারে, নানান কারণ থাকতে পারে। আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের অপপ্রচার জাতীয় নিরাপত্তা এবং গণতন্ত্রের জন্য কি ধরনের হুমকি সৃষ্টি করতে পারে বলে মনে হয়? অবশ্যই জাতীয় নিরাপত্তা এবং গণতন্ত্রের জন্য হুমকি। যখন আমাদের সেনাবাহিনী আমাদের একটা বড় ভরসার জায়গা, তাদের সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমাদের যাদের উপর আমরা সবচেয়ে বেশি ভাবে ডিপেন্ডেন্ট, তাদের যদি ইমেজ নষ্ট হয়, তাদের যদি মনোবল নষ্ট হয়, তারা যদি ইভেন সাধারণ লোকও যাদের তাদেরকে কোনো সম্মান দিতে কুণ্ঠাবোধ করে, যেভাবে তারা ইলেকশন কন্ডাক্ট করতে যাবে, আজকে তাদেরকে যেভাবে তাদের মান মর্যাদা নিয়ে যেভাবে প্রশ্ন তোলা হচ্ছে, তারা যদি ইলেকশন কন্ডাক্ট করতে যাবে তাহলে সেই তো স্ট্রাইকিং ফোর্স হিসাবে তাদেরকে তো আর এই যারা ইলেকশন ম্যানিপুলেট করতে চায়, যারা দুর্নীতি করতে চায়, যারা কেন্দ্র দখল করতে চায়, সেই জায়গায় ওনারা তো ওনাদের দায়িত্বটা তাহলে ঠিকমতো পালন করতে পারবেন না। এবং ওনাদের একটা ইমেজ সংকট এখানে তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে। এবং এই কারা করছে, আপনি যদি দেখেন সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, সোশ্যাল মিডিয়ায় তো দীর্ঘদিন থেকে তাদের বিরুদ্ধে প্রচারণা চলছে, বিশেষ করে 5 আগস্টের আগে থেকেই হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার যে ক্ষেত্রটা, সেটা কিন্তু শেখ হাসিনার আমল থেকে হচ্ছে, এটা নট নেসেসারি যে এখন হচ্ছে। শেখ হাসিনার আমল থেকে সেনাবাহিনীকে আক্রান্ত করা হচ্ছে, যে তখন আক্রমণ করা হতো এই জন্যই যে তারা শেখ হাসিনার তল্পি বাহক হিসেবে আছে, শেখ হাসিনার অপশাসনের তারা কোনো বিরোধিতা করছে না, এবং এক ধরনের উস্কানি দেওয়া যে তারা কেন ক্ষমতা গ্রহণ করে না, তারা যদি ক্ষমতা গ্রহণ করে তাহলে বোধহয় শেখ হাসিনার পতন এভাবেই নিশ্চিত করা যায়। কারণ হচ্ছে যে শেখ হাসিনা যে 3টা ভোট হলো, সেই ভোটগুলো যথাযথ হয়নি, তাহলে দেখা যাচ্ছে যে একটা সরকারকে হটানোর জন্য যেই পদ্ধতি, সেটা হচ্ছে নির্বাচন। যখন নির্বাচনের মাধ্যমে তাকে হটানো যায় না, তখন আর কি পদ্ধতি থাকে? সেটা হচ্ছে যে হয় সেই সরকারের ব্যক্তিদেরকে হত্যা করা, কিংবা সেনা সহযোগিতা নেওয়া। তো সেদিক থেকে তারা উস্কানি দিত, যেহেতু সেনাবাহিনী যেহেতু আছে, সেনাবাহিনী কেন তাহলে এই দায়িত্ব পালন করে না। এবং আপনি যদি দেখেন 24 আগস্টে যেই সরকার পতনের আগে মানুষ কিন্তু এই স্লোগান দিয়েছে রাজপথে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। তার মানে কি, মানুষের এখন আস্থা তখনও আছে যে শেখ হাসিনা যদি চলে যান, বা শেখ হাসিনার এখন চলে যাওয়া উচিত, ওই সময়ে আমাদের সেনাবাহিনী যাতে দায়িত্ব নেয়। কিন্তু সেনাবাহিনী খুব বুদ্ধিমত্তার সঙ্গে এই দায়িত্ব মানে তাদের কাঁধে নেয় নাই। তারা যদি সেটা নিতে যেত তাহলে আরও বেশি রক্তক্ষয়ের একটা সম্ভাবনা ছিল। মানুষ যখন রাস্তায় নেমে গেছে, মানুষ যখন বিদ্রোহ করছে,
মানুষ যখন সেনাবাহিনীর উপর একটা আস্থা রেখেছে এবং আশা ভরসা করছে যে এই সরকার পরিবর্তনে তারা ভূমিকা রাখবে, ঠিক সেনাবাহিনী সেই ভূমিকাটাই রেখেছে। তারা সরকার পরিবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে। অনেক বছর পরে এসে আবার দেখা গেল 2024-এ, তখনও কিন্তু সেনাবাহিনীর এই যেটা আমি বলছিলাম, এই সেনাবাহিনী কিন্তু সরকার পরিবর্তনে বড় ধরনের একটা ভূমিকা রাখলো, কিন্তু সরাসরি তারা রাষ্ট্র ক্ষমতায় যায়নি, বা তারা চেয়েছে যে সিভিল প্রশাসনের লোকেরাই এই রাষ্ট্র পরিচালনা করবে, এবং যারা সরকার পরিবর্তনের পরে যারা এখানে ভূমিকা রেখেছিল তাদের ইন্টিরিয়াম গভর্নমেন্ট তৈরি হোক, গভর্নমেন্ট অবিলম্বে একটা ইলেকশন দিক, এবং সেই ভূমিকাটা তারা আজ পর্যন্তও রাখছে। তারা বারবার বলছে যে তারা তাদের দায়িত্ব শেষ করে তাদের ক্যান্টনমেন্টে ফিরে যেতে চায়। এখন যে সারা দেশে তাদেরকে যেভাবে ডেপ্লয় করে রাখা হয়েছে তাতে তারা খুশি না এই জন্যই যে, কারণ এটা তাদের কাজ না। তারা এই বাড়তি কাজ বছরের পর বছর করতে পারে না। আজকে 1.5 বছর হয়ে যাচ্ছে যদি ইলেকশন হয়। তারা বলেছিল 1 বছরের মধ্যে যাতে ইলেকশন হয়, তারা চেয়েছিল ডিসেম্বরের মধ্যে এই কাজটা শেষ করে তারা যাবে, কিন্তু হয়নি। তাহলে আপনি এখন বলতে পারেন যে তাদের বিরুদ্ধে এই অপপ্রচারগুলো কেন? এগুলো কি নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য কিনা? আমার মনে হয় এটা বলা যায়, কারণ সেনাপ্রধানের বিরুদ্ধে যে অপপ্রচার, সেনাপ্রধানের বিরুদ্ধে 2টা অপপ্রচার। উনি রয়ের এজেন্ট, উনি শেখ হাসিনার এজেন্ট, তিনি আওয়ামী লীগকে করছেন, বাট এটা তো প্রমাণিত হয়নি, কারণ উনি তো আওয়ামী লীগ সরকারকেই হঠাৎ সহায়তা করেছে, জনগণের পক্ষ নিয়েছিলেন। তারপরে উনি রয়ের এজেন্ট। একটা দেশের সেনাপ্রধান কীভাবে অন্য একটা দেশের এজেন্সির প্রধান হতে পারে? তাহলে সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার ডেলিভারেটলি করছে কারা? তারাই করছে। এবং কেন করছে? কারণ উনি চেয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেওয়া। উনি ইলেকশনের কথা বলছেন, উনি ক্ষমতা নেওয়ার কথা বলেন নাই। উনার ক্ষমতা নেওয়া তো কোনো কঠিন বিষয় না। আমরা দেখেছি সেনাপ্রধান কিন্তু ইনক্লুসিভ ইলেকশনের কথাও বলেছেন। ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছেন। ওকে, ইনক্লুসিভ ইলেকশন সেটা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত, উনি সেখানে দিতে পারেন না। কিন্তু উনি এই অভিমত রাখতে পারেন যে আমি ডিসেম্বরের মধ্যে আমার বাহিনীকে নিয়ে যেতে চাই, কারণ আমারও তো একটা টাইম ফ্রেম আছে এবং আমার প্রশিক্ষণের ব্যাপার আছে। সেনাবাহিনী কিন্তু রাস্তায় থাকলে তো হবে না, তাদের তো ট্রেন করতে হয়, তাদের তো অনেক কার্যক্রম আছে অভ্যন্তরীণ। তো সেসব বিবেচনা করে উনি ডিসেম্বরে ইলেকশন চেয়েছিলেন। তার মানে এখন যারা ডিসেম্বরে ইলেকশন চায় না বা ইলেকশনকে পিছিয়ে দিতে চায়, তাদের এখানে নিয়ত আছে যে সেনাবাহিনী যদি ইমেজ যদি ধ্বংস করা যায়, ইলেকশন প্রসেসকে যদি ভণ্ডুল করা যায়, তাহলে একটা নৈরাজ্য এই দেশের মধ্যে প্রিভেল করবে। এবং এই নৈরাজ্যের সুযোগ নিয়ে যারা ক্ষমতা ভোগ করছে এখন, যারা কে ক্ষমতায় আছে কেউ জানে না, বিএনপি ক্ষমতায় না, জামাত ক্ষমতায় না, এনসিপি ক্ষমতায় না, আদৌ ডক্টর ইউনূসের সরকার চলছে নাকি সেনাবাহিনী ক্ষমতায়, কেউ জানে না। এখন যে যার মতো রাজা। এই যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি, এটা আরও চলবে যতদিন পর্যন্ত একটা সরকার না আসে। একটা রাজনৈতিক সরকার যদি চলে আসে তাহলে কিন্তু এটার আর সুযোগ নেই, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সাংবাদিক হিসেবে কি একটু বলবেন যে এই ক্ষেত্রে মিডিয়া এবং সাংবাদিকদের ভূমিকা আসলে ঠিক এমন পরিস্থিতিতে কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে? এই সেনাবাহিনীর ভূমিকা নিয়ে মিডিয়া এবং সাংবাদিকদের। মিডিয়া তো খুব ভালো ভূমিকা আমি দেখছি এতদিন পর্যন্ত রেখে এসছে। সেনাবাহিনীর অপপ্রচারের বিরুদ্ধে মিডিয়া খুব যে ভালো ভূমিকা রেখেছে তা না, বাট সেনাবাহিনীর বিরুদ্ধে তো তারা ওইভাবে এমন কোনো ইয়েতে যায়নি যে যাতে জনমত মানে বিরুদ্ধে গিয়ে যে তারা ডেলিভারেডলি সেনাবাহিনীর বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো রিপোর্ট করেনি। এবং রিপোর্ট করার আমি কোনো প্রয়োজন ছিল তাও মনে করি না, কারণ সেনাবাহিনী এমন কোনো কাজ করছে না। তারা আসলে এক ধরনের রাস্তায় আছে কিন্তু ইনঅ্যাক্টিভ। এটাও আপনি বলতে পারেন যে সেনাবাহিনী খুব অ্যাক্টিভ আছে এখনও তারা রাস্তায় আছে কিন্তু ইনঅ্যাক্টিভ। তবে এই ইনঅ্যাক্টিভনেসের মধ্যেও অ্যাক্টিভনেস আছে। কেমন? যে আপনি ওই ইনঅ্যাক্টিভ লোকগুলোকে কালকে বলেন যে আপনারা চলে যান ক্যান্টনমেন্টে, তখন দেখবেন যে তাদের উপস্থিতি কত জরুরি। তখন দেখবেন যে কী হারে কে নামে রাস্তায়, কারে কে মারে। সো এখন তারা উপস্থিতিটাও তাদের অনেক বেশি, কিন্তু সার্বিকভাবে আপনি যদি বলেন যে তারা অ্যাক্ট করছে কিনা, ওইভাবে কোনো অ্যাক্ট হয়নি। তাদের সার্বিকভাবে আমি যেটা বলছি, তাদের যে ইমেজ নষ্ট হওয়ার যে বিষয়টা দাঁড়িয়েছে, এই ইমেজ যদি দিনে দিনে ক্ষয় হতে থাকে, সেখানে মিডিয়া এবং সাংবাদিক মানে মেইন স্ট্রিম মিডিয়া এবং সাংবাদিকদের কি ভূমিকা থাকতে পারে? তারা কারা ইমেজ নষ্ট করছে সেনাবাহিনীর, তাদেরকে চিহ্নিত করতে পারে, তাদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারে।
সরকারকে পরামর্শ দিতে পারে, সরকারের কাছে তুলে ধরতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে সরকার কমপ্লিটলি একটা ইনঅ্যাক্টিভ আচরণ করছে, যে সেনাবাহিনীরকে যখন প্রশ্নবিদ্ধ করছে। সরকার এমন কোনো পদক্ষেপ নেয়নি যে সেনাপ্রধানের বিরুদ্ধে যে অনবরত প্রচার হচ্ছে, সে 5 আগস্টের পর থেকেই বলা যায়, সেখানে কোনো প্রিভেন্ট করে, এই প্রিভেন্ট তারা করতে পারত। যে সমস্ত ইউটিউবার, যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় যে গালাগালি হচ্ছে সেনাপ্রধানকে নিয়ে বা সেনাবাহিনীকে নিয়ে, সেগুলো তারা প্রতিরোধ করতে। আমি কি উদাহরণ দেব বলেন, যে বাইরে থাকা পলাতক কিছু ইউটিউবার তো আছেই, দেশের মধ্যে অতি নগণ্য, মানে কাউকে আপনি জিন্দিগিতে চিনিয়ে নেয়, সেও সেনাপ্রধানের বিরুদ্ধে দেয়, স্ট্যাটাস দেয়, থ্রেট দিচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে মানে ফ্রিডম অফ লাইফে যে যা ইচ্ছা তা লিখতে পারে, বলতে পারে, এবং সেটা রাষ্ট্র এটা মেনে নিচ্ছে। রাষ্ট্র এগুলোর প্রতি কোনো পদক্ষেপ নেয় না। কিন্তু আসলে আমাদের আইন আছে যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে, সেই সেনাপ্রধান হোক, সরকার প্রধান হোক, রাষ্ট্রপ্রধান হোক, এবং আমি ব্যক্তিগতভাবে আমাকে আপনি হেয় করলে আমি যে প্রতিরোধ করতে পারি, প্রতিকার পাওয়ার উপায় আছে, সেটা কিন্তু রাষ্ট্র চাইলে নিতে পারে। রাষ্ট্র এই জায়গায়, সোশ্যাল মিডিয়ার এই জায়গায় এত স্বাধীনতা দিয়ে রেখেছে যে তারা এমন স্বাধীনতা পেয়েছে, তাদের এই স্বাধীনতার ফলে তারা যা ইচ্ছা তা বলতে পারে, যাকে ইচ্ছা যখন ইচ্ছা তা ব্যক্তি বিশেষকে নিয়ে ভিডিও করতে পারে, অপপ্রচার চালাতে পারে, এমনকি প্রিয় দেশবাসী এই জাতীয় বলে আহ্বান করে ফেসবুকে দিতে পারে যে মানুষ নেমে আসো, এই করো সেই করো। এইগুলো হচ্ছে যে এই যে আমি সাম্প্রতিক উদাহরণটা দিচ্ছি, আপনি যে এটা করেছে তার নাম নিয়ে তো আমার ঘৃণা হয়, আমি ওর নাম উচ্চারণ করতে চাই না। তারা কি এক হিসেবে উস্কে দিচ্ছে জনগণকে? অবশ্যই উস্কাচ্ছে। তারা মনে করে সরকারের দায় কতখানি এই ধরনের চ্যানেলে যখন উস্কানিমূলক বক্তব্য আসে, সেখানে এটা তো আমি তো বলছি সরকারের দায়, সম্পূর্ণভাবে সরকারের দায়। কারণ এই চ্যানেলগুলোকে সরকার রেখেছে, তার মানে সরকার তাদের কোন পারপাসে এগুলো রেখেছে আমি জানি না। সরকার যদি মনে করে যে এটা স্বাধীনতা, তাহলে তো আমার বলার কিছু নেই। কিন্তু এটা স্বাধীনতা না, এটা দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি। আমাদের ইনস্টিটিউশনগুলোকে একটার পর একটা ধ্বংস করার পেছনে এদের একটা অবদান আছে। তাহলে আমরা এগুলোকে প্রিভেন্ট করতে হবে। আমরা যে কোনো মূল্যে এই ধরনের ইয়ার্কিকে আমরা সাপোর্ট করতে পারি না। এবং এই ধরনের ক্রিমিনাল যারা দেশে বিদেশে এবং বিদেশি অনুচর হিসাবে কাজ করে, অনুসর এই জন্য বলছি যে আমাদের দেশের সার্বভৌমত্ব যদি বিপন্ন হয়, আমাদের সেনাবাহিনীর, আমাদের ডিজিএফআই, আমাদের এনএসআই, এসবি, আমাদের ইনস্টিটিউশনগুলো একটার পর একটা যদি ধ্বংস হয়ে যায়, আপনি খেয়াল করবেন পৃথিবীর বহু দেশ ধ্বংস হওয়ার পেছনে কিন্তু তাদের এই বাহিনী না থাকার একটা কারণ। বাহিনীটা প্রথমে ধ্বংস করে দেবে, তারপর ধ্বংস করা মানে হচ্ছে তাদের ইন্টেলিজেন্স নাই। আর ইন্টেলিজেন্স যখন না থাকে, তখন এই অনবরত একজন আরেকজনকে আক্রমণ করতে পারে এবং এই বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যে যার মতো অ্যাক্ট করতে পারে, মব সংস্কৃতি করতে পারে এবং সরকারের বিরুদ্ধে হুমকি দিতে পারে। সরকারকে বলা হয় যে হটাও ইউনুস, হটাও অমুক, সরকারের বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে হুমকি দিতে পারে। সরকার বিভিন্ন হুমকি দিচ্ছে, রাজনৈতিক নেতাদেরকে হুমকি দিচ্ছে। তো এই যে হুমকি সংস্কৃতি আমাকে দিচ্ছে, আপনাকে দিচ্ছে, পছন্দ না, কথা পছন্দ না হলেই দিচ্ছে। সো এই যে হুমকি সংস্কৃতিটা চলতে আছে, এটা ততক্ষণ পর্যন্ত চলবে সরকার যদি অ্যালাউ করে। জি, ডক্টর আসাদুজ্জামান রিপন, আমরা শুনছিলাম যে এই যে সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর যে একটা ইমেজের একটা নড়বড়ে অবস্থা বা টালমাটাল অবস্থা জনগণের মধ্যে, মত দ্বিমত, এবং আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়া অনেকেই মত দিচ্ছেন যে তারা কাজ করছে, অনেকে বলছে যে না, সেনাবাহিনী কাজ করছে না। আসলে নানান তর্ক বিতর্ক রয়েছে আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপটে। আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কি আমাদেরকে একটু বলবেন যে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর প্রতি জনগণের আস্থা বজায় রাখার জন্য, যেহেতু আপনারা জনগণের সাথে সম্পৃক্ত রাজনীতিবিদ হিসেবে, তো সেখানে আস্থা বজায় রাখার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? ইন এডিশন আপনাকে আরেকটা কোশ্চেন রাখবো আপনার কাছে, যে রাজনৈতিক দল এবং নেতাদের দায়িত্ব কিভাবে এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে যখন একটা মানুষ অসুস্থ হয়, তখন তার চিকিৎসা দরকার। তাকে আপনি প্রোটেক্ট করতে পারেন, শুধুমাত্র প্রোটেক্ট করবেন, মমি বানায় রাখা তো কাজ না। পলিটিক্যাল পার্টি
দেশ চালাবে, পলিটিক্যাল পার্টির এটাই দায়িত্ব। সারা পৃথিবীতে এটি হচ্ছে স্বীকৃতি নিয়ম গণতান্ত্রিক ব্যবস্থায়। এইভাবে আসলে প্রোটেক্ট করা যেন পলিটিক্যাল পার্টি এইভাবে প্রোটেক্ট করতে পারে না। সেনাবাহিনীর আজকে যে দুরবস্থা, যেই আপনার যে পরিস্থিতির মধ্যে পড়েছে, যে আলোচনাগুলো উনি করলেন, এটার জন্য লার্জলি শেখ হাসিনা দায়ী। শেখ হাসিনা যে কাজগুলো, অপকর্মগুলো করে গেছে, পুলিশকে যেভাবে অ্যাবিউজ করেছে, ইন মেনি ওয়েজ সেনাবাহিনীকেও শেখ হাসিনা বিভিন্নভাবে অ্যাবিউজ করার চেষ্টা করেছে। এই ধরনের মনে করেন আব্দুল আজিজের মতো একটা থার্ড ক্লাস মার্কার লোক, ও তো আর্মিতে কর্নেলের উপরে তো ওর হওয়ারই কথা না। ওর বডি ল্যাঙ্গুয়েজ, ওর চেহারা সব কিছু মিলে এই আব্দুল আজিজের মতন একটা লোক কি সেনাবাহিনীর প্রধান হওয়ার কথা ছিল? বাট শি মেড হিম, তাকে বানিয়েছে। কারণ অযোগ্য, অপদার্থ, কন্ট্রোভার্সিয়াল লোকজনগুলোকে যখন হেলম অফ অ্যাফেয়ার্সে বসিয়ে দেওয়া হয়, তখন তাকে অনেক আকাম কুকামও করানো যায়, এবং শেখ হাসিনা সেটা করিয়েছে। আপনি যদি ব্রিগেডিয়ার জিয়ার কথা যদি চিন্তা করেন, বহু হত্যাকাণ্ডের নায়ক, বহু গুমের নায়ক, হু ক্রিয়েটেড হিম? ইট ওয়াজ শেখ হাসিনা। তো এটার জন্য তো মানুষের একটা ক্ষোভ, ঘৃণা আছেই, থাকতেই হবে। এটা আপনি একমাত্র আপনার একটা দুর্গন্ধকে যদি দূর করতে চান, তাহলে দুর্গন্ধের বিরুদ্ধে তো একটা সুগন্ধ ছড়াইতে হবে আগে। আপনার ডিওডোরেন্ট ব্যবহার করতে হবে। তো আপনি এখন যদি দুর্গন্ধটা এড়ানোর জন্য ডিওডোরেন্ট লাগাবেন না, আর বলবেন যে না আমার দুর্গন্ধ বলা যাবে না। কিন্তু সেখানে বর্তমান সেনাবাহিনীর বর্তমান এবং আগের না, বর্তমান সেনাবাহিনী এটা তো একটা ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনটা একটা ধারাবাহিকভাবে এই জায়গাটায় পৌঁছেছে। ওটার তো একটা ধাক্কা। আপনার রুমে এখন একটা এয়ার কন্ডিশনার চলছে, এটা যদি আপনি বন্ধও করে দেন, বেশ কিছুক্ষণ তো রুমটা ঠান্ডা থাকবে। দিস ইজ কল্ড ইম্প্যাক্ট। সত্যকে সত্য বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট গেট রিড অফ দিস প্রবলেম। এখন সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স। এরকম অনেকগুলো জিয়া সেনাবাহিনীর ভিতরে ঢুকানো হয়েছে না? আরে ভাই, সেনাবাহিনীর তো আয়নাঘর বানানোর কথা না। হোয়াই দে উড ক্রিয়েট দেশের আয়নাঘর বানাইতে হবে কেন? হোয়াই? দরকার নেই তো, বাট করেছে তো। এগুলোর তো একটা ইম্প্যাক্ট আছে। এখন আমার বক্তব্য হচ্ছে, একটা ফ্যাসিস্ট জামানায় যা হয়েছে, সেটা তো একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট অথবা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনাল গভর্নমেন্টে সেই কাজ হওয়া উচিত না। সেজন্য হাসিনার হাতে ডেন্টেড ইমেজ যেটা বিভিন্ন প্রতিষ্ঠানের, সেগুলো তো রিপেয়ার করতে হবে। আপনি এটাকে রেস্টোর করবেন থ্রু রিপেয়ার প্রসেস, পুনর্গঠনের মধ্য দিয়ে। কুবাতাসের বিরুদ্ধে সুবাতাস দিতে হবে। আপনার অক্সিজেনের ফ্লো কখন, কার্বন ডাই অক্সাইডকে নিউট্রালাইজ করতে হলে আপনার অক্সিজেন ঢুকাইতে হবে। তো অফকোর্স জনগণকে বুঝাতে হবে, উই নিড আর্ম ফোর্সেস। আমার বাহিনী লাগবে। আমার বাহিনী শুধুমাত্র রেমিটেন্সের জন্য, পিস কিপিং ফোর্সের জন্য আমার বাহিনী লাগবে না। আমার সভরেন্টির জন্য আমার আর্মি লাগবে। ইয়েস, শৌর্যবীর্য সম্পন্ন সেনাবাহিনী লাগবে। আমি যখন এয়ারপোর্টের দিকে যখন যাই, তখন একটা গেটের মধ্যে যখন লেখাতে যে হিরোজ লিভ ফর এভার, বীরেরা সবসময় বেঁচে থাকে, আমি গর্বিত হই। ইয়েস, আমাদের বীরেরা সবসময় বেঁচে থাকবে। সেই বীরেরা আর্মির মধ্যে, সেই বীরেরা ছাত্রদের মধ্যে, সেই বীরেরা মানে শ্রম সমাজের মধ্যে, শ্রমিকদের মধ্যে, নানা শ্রেণীর মধ্যে থাকবে। হিরোরাই তো বেঁচে থাকে। থ্যাঙ্কস টু আওয়ার আর্মি, যে আর্মি ফাইনালি আই মাস্ট সে ফাইনালি তারা জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু এই আর্মি আমাদের না, এটা দেশের না। মুক্তিযুদ্ধের পরে কি এত বড় এত গ্যারিসন ছিল, এত ক্যান্টনমেন্ট ছিল, এতগুলো ব্যাটালিয়ন ছিল আমাদের? এটাকে আমরা আমাদের দেশের পয়সা দিয়ে, জনগণের পয়সা দিয়ে ডেভেলপ করতে হয়নি? আমাদের একটু বলবেন ছোট করে, যে যেটি বলছিলাম আমি, যে আসন্ন নির্বাচনে যে এই যে জনগণের আস্থা ফেরানোর জায়গাটা, এই নির্বাচনের জন্য তো আসলে আমাদের খুবই জরুরি, যেটা বলছিলাম যে জি, তাহলে এই আস্থাটা কি? আমি সোজা কথা আপনাকে যদি এভাবে বলি, আপনি নামাজ পড়বেন ইমামের পেছনে দাঁড়িয়ে, নাকি? তো ইমাম সম্পর্কে যদি মানুষের নেতিবাচক প্রচারণা থাকে, তাহলে আপনি তার পেছনে নামাজও দাঁড়াতে পারবেন না। আপনার মনের মধ্যে কুণ্ঠা থাকবে। আপনার সেনাবাহিনীর, নিঃসন্দেহে সেনাবাহিনীর
আগামী নির্বাচনকে একটা চমৎকার নির্বাচন করতে হলে, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে হলে, তাই না? এবং সোজা কথা, জনগণকে যদি আপনি ভোটদানে মানে স্বাধীনভাবে ভোটদানে যদি তাদেরকে এনকারেজ করতে চান এবং তার মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চান, যেটা উনি বলেছেন, মানে কেউ যাতে সিল সাপ্পর আগের মতো মারতে না পারে, হাসিনা আমলের মতো দিনের ভোট রাতে করতে যাতে না পারে, অথবা বাক্স ভরে আমি জিতে গেছি বলতে না পারে, সেটার জন্য তো আমার পুলিশ ঠেকাইতে পারবে না। এই কথা আমি আগেই বলেছি। মানে পুলিশের এখন বর্তমান যে নৈতিক অবস্থান হয়তো ইমপ্রুভ করে যাবে, হয়তো অনেক ইমপ্রুভ করবে, তাদের ট্রেনিং করা হচ্ছে, তাদের মোরাল ট্রেনিংটাও হচ্ছে বোধহয়, আমি যতদূর শুনেছি। কিন্তু আমি মনে করি যে বিফোর দ্যাট আর্মির বিরুদ্ধে প্রোপাগান্ডা, অল টাইপস অফ প্রোপাগান্ডা, ইট মাস্ট বি স্টপড ইমিডিয়েট। এখন কথা হচ্ছে নাও এ ডেজ আপনি যখন সোশ্যাল মিডিয়া বন্ধ করবেন, কাউকে আমি ব্যক্তিগত পছন্দ করি না করি, আপনি এটা বন্ধ করতে পারবেন না। কোনো না কোনোভাবে প্রচার হবে। আপনার যেটা দরকার হবে ওই নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে ইতিবাচক প্রচারণা চালানো। যত বেশি করা যায়, এক্স্যাক্টলি, যত ইতিবাচক প্রচারণা, ইতিবাচক অবস্থান। এবং ওই যে বললাম যে আমাদের আর্মির প্রয়োজন হবে, আর্মিকে আমাদের লাগবে। এই আর্মি তো আমাদের আর্মি, দিস ইজ ন্যাশনাল আর্মি। এই আর্মিকে যারা ইমেজ স্যাটায়ার করতে চায়, সার্টেনলি দে আর নট ফ্রেন্ড অফ বাংলাদেশ। আমরাও সেটা মনে করি। আনিস আলমগীর, এই যে অপপ্রচার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই ধরনের অপপ্রচারের যে তথ্যের সঠিকতা যাচাইয়ের জন্য আসলে জনগণ কিভাবে সচেতন হতে পারে, আপনার কি মনে হয়? হতে পারে জনগণ এখানে মেইন স্ট্রিম মিডিয়া ফলো করতে পারে। সোশ্যাল মিডিয়া যারা অপপ্রচার করে, এই ধরনের পলাতক ইউটিউবাররা, যেমনটি বলছেন আসাদুজ্জামান রিপন, যে আমরা তো উই ক্যান নট কন্ট্রোল সোশ্যাল মিডিয়া। আসাদুজ্জামান রিপন যেটা বলেছেন সেটা উনি ওনার ধারণাতে বলেছেন। সরকার চাইলে এই ধরনের অপপ্রচার বন্ধ করতে পারে। এবং জনগণ কিভাবে এটা থেকে রক্ষা পেতে পারে, জনগণ ছাগলের পালের মতো এই ধরনের এই যে সমস্ত স্ট্যাটাস দেয় এগুলোকে শেয়ার করা বন্ধ করা, এবং এই ছাগলের পালের মতো সবকিছু বিশ্বাস না করা। জনগণের যেটা করা, যখনই বলল যে সেনাবাহিনী দখল করে নিচ্ছে অমুক, সঙ্গে সঙ্গে তার দায়িত্ব কি? তার দায়িত্ব দেশের মেইন স্ট্রিম মিডিয়া দেখা, দেশের প্রধান সংবাদগুলো তার কাছে বিশ্বাসযোগ্য যেগুলো, সে বিবিসি দেখবে, সে প্রথম আলো দেখবে, ডেইলি স্টার দেখবে। প্রথম আলো ডেইলি স্টার বলছিল যে আমি তো তখন ভয়ে কথা বলতে পারিনি, না ওইটাও দেখার কিছু নাই। এটা আপনার দৃষ্টিতে, কিন্তু মিডিয়া হিসেবে তার দায়িত্ব আছে যে দেশের মধ্যে যদি কোনো ভয়াবহ ঘটনা ঘটে, তাহলে প্রথম আলো, ডেইলি স্টার বা আমি আরও কি আছে, তারা আইএসপিআর উদ্ধৃতি দিয়ে তখন বলবে। এবং বলেছে বাংলাদেশে এই ধরনের বড় বড় ঘটনার সময় তারা তখন সেনাবাহিনীর বিশেষ যে যাদের আইএসপিআর বলেন বা ডিজিএফআই বলেন বা আদার্স অর্গানাইজেশন যারা আছেন, তাদের উদ্ধৃতি দিয়ে তারা রিপোর্ট করবে। কিন্তু কথা নাই বার্তা নাই, একজন আসলো আইসা ফেসবুকে বলে দিল লাইভ এই তো হইতেছে, রাস্তায় নেমে আসো। তো এই ধরনের ফাইজলামিতে যখন জনগণ ছাগলের পালের মতো রাস্তায় নেমে আসে, তাহলে ছাগল কিন্তু ও না, কিন্তু ও হয় যে ছাগলের রাখাল, আর এগুলো হয় ছাগল। তো এদেরকে তখন ভাবতে হবে যে আমি কি ছাগল, আমাকে কি টার্গেট করেছে, আমি কি সেই ছাগল হব? ছাগল হলে রাস্তায় যা, ওই ছাগল। কিন্তু আমি জনগণকে এখানে ধন্যবাদ দিই যে আমরা রিসেন্ট ঘটনা যেটা বলছি, যে সেনাবাহিনী 24 ব্রিগেড ক্ষমতা দখল করেছে, একটা ছাগলও নামে নাই, একটা কুত্তাও নামে নাই, একটা মানুষও নামে নাই। কি পদার্থ কি জানি বলে এগুলো আমি দেখি না। আর একটা জিনিস খেয়াল করি আমি, গভীর রাত যত হয় এই গুজব বেড়ে যায়, এগুলো ঘুমায় না, এগুলোর অকাম, মাথার মধ্যে মানসিক ব্যাধি, মানে এটা সাইকো যত রোগ আছে এগুলো গভীর রাতে শুরু হয়, রাত 12টার পর থেকে শুরু হয়। না দেখেন না, রাত 12টার পরে এই সমস্ত সাইকোগুলো বের হয়, এক ধরনের স্ট্যাটাস দেয়। তাহলে আমি জনগণকে রিকোয়েস্ট করব, যত রাত বেশি হবে এই আপনারা এই সমস্ত রাখালদের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নিজের কাজটা করবেন, ঘুমাবেন। রিপন ভাই যে পরামর্শ দিয়েছে, তো যাই হোক, যেটা বলতেছিলাম যে তারা যখন এই অপপ্রচারগুলোকে শেয়ার করবে না, তারা রিচেক করবে, তারা তাদের বিশ্বস্ত কোনো সাংবাদিক যদি তাদের পরিচিত থাকে তাকে জিজ্ঞেস করবে যে ভাই ঘটনাটা কি, তারা বিশ্বস্ত মিডিয়াকে জিজ্ঞেস করবে, সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দকেও তারা জিজ্ঞেস করবেন যে
আমরা তাদের উপর আস্থা রাখি যে আমরা তাদের কথায় রাস্তায় নামি, তাদেরকে জিজ্ঞেস করি ঘটনা কি ভাইয়া, সত্য কি মিথ্যা। কিন্তু তা না করে এই ধরনের ল্যাংটা পাংটা লোকজন কী সব বলবে আর তাতে করে এরা নেচে যাবে, সেটা যাতে না করে, তাহলে নিজের ব্যক্তিত্বহীন হবে। এবং যারা এগুলো শেয়ার করে তারা তো একটা ব্যক্তিত্বহীন লোক হিসেবে থাকে। ওরকম একটা গল্পের মতো না, চিল কান নিয়ে গেছে, কান নিয়ে গেছে না, যে আমি ছাগল হব না, মোট কথা আমি কীট পতঙ্গ না যে আমাকে কেউ কিছু বললো আমি সেটাতে ঝাঁপিয়ে পড়বো। আমি আমার ব্যক্তিত্ব রাখার জন্য আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমার বন্ধু বান্ধবদেরকে এমন সব অপপ্রচারের তথ্য দেব না যাতে করে আমার প্রতি তাদের আস্থা নষ্ট হয় এবং ঈমান নষ্ট হয়। জনগণের সচেতনতা কি, এবং আমি বলছি যে এটা ইসলামিক দৃষ্টিতেও কিন্তু ঈমান নষ্ট হয় আপনার। আপনি যখন একটা লোক মিথ্যা কথা বলছে, সেই মিথ্যাটা আপনি প্রচার করছেন আরেকজনের কাছে, এটা কিন্তু ডিরেক্ট আপনি ঈমান নষ্ট হওয়ার বিষয়। এটা ইসলামের দৃষ্টি কোনো ধর্মে এটা আসলে লাইক করে না, কোনো ধর্মে এটা করবে না। অবশ্যই সেই ধর্মীয় জ্ঞানটাও থাকতে হবে মানুষের মধ্যে, যে আমি মানুষকে কেন এরকম করছি। আপনি যদি মনে করেন যে না আমি সবাইকে স্বাধীনতা দিয়েছি, সবাইকে স্বাধীনতা দিলে এটা ভোগ করতে হবে আপনাকে। আজকে আপনাকে প্রশংসা করবে, কালকে বলবে হটাও ইউনুস, পরশু বলবে যে এই সরকারের লোকগুলো সবগুলো দেশের বাইরে পালিয়ে যাচ্ছে, এদের সেফ এক্সিট নিয়ে চলে যাচ্ছে, আরও এই ধরনের অপপ্রচার চালাবে। তো রাজ্যের মধ্যে দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি হবে, যেটা আমরা কেউ চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের মেন গোল কি, আমাদের প্রধান গোল হচ্ছে যে ফেব্রুয়ারিতে ঘোষিত এখন যে নির্বাচন সেটা করতে দেওয়া, সেই নির্বাচনটা যাতে হতে দেওয়া এবং সেই নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয়, অবাধ হয়, যারা যাকে ভোট দিতে চায় তাকে যাতে ভোট দিতে পারে, এখানে ইনক্লুসিভ হোক আর পার্টিসিপেটরি হোক, আপনি যেভাবে বুঝেন, যে আমরা এই সুযোগটা যাতে পায় মানুষ, আর আমাদের একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাওয়া, এটাকে বানচাল করার জন্যই যত সব প্রচেষ্টা আপনি যেগুলো বলবেন, এই সোশ্যাল মিডিয়া বলেন, অমুক বলেন, তমুক বলেন, এগুলো হচ্ছে সব ওই প্রচেষ্টার অংশ। তারা এগুলো করতে চায় কারণ একটা নিয়মিত সরকার যখন আসবে তখন এই অ্যানার্কির সুযোগ পাবে না। এবং তারা যে ভিউ ব্যবসা করে, তারা যে বিভিন্ন লোক থেকে চাঁদা আদায় করে, তোর বিরুদ্ধে রিপোর্ট করছি, তোকে কিন্তু খেয়ে দেব, তোর বিরুদ্ধে এই করছি, এই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। এই জন্যই তারা চায় যে এই ব্যবসা এটা চলুক, এটা যতদিন চলবে তাদের ভিউ ব্যবসা থাকবে, তাদের চাঁদাবাজি থাকবে, এবং কিছু ছাগল যারা তাদেরকে ফলোয়ার হিসেবে আছে, এই ছাগলগুলোকে তারা নাচাতে পারবে। আসলে এই ধরনের অপপ্রচার যেসব চ্যানেল, ইউটিউব বা যে কোনো চ্যানেল করলে সেটা বন্ধ করা উচিত। আপনি বলছেন আমরা সব ধরনের টক শোতেই আমরা শুনতে পাই যে সবাই কিন্তু এটি বন্ধ করার জন্য অনুরোধ করেন, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাংবাদিক। কিন্তু আমি বলছিলাম যে তথ্য মন্ত্রণালয় থেকে তো আমরা একটা বিবৃতিও পেতে পারি বা কোনো একটা অ্যানাউন্সমেন্টও পেতে পারি যে না, এ ধরনের উস্কানিমূলক বক্তব্যে জনগণ যেন বিভ্রান্ত না হয়। কিন্তু সেরকম কিন্তু সরকারের কাছ থেকে আমরা এরকম কোনো বিবৃতি পাই। সরকার অবাধ স্বাধীনতা দিয়েছে, তো এই জন্যই তো হচ্ছে সরকার চায় যে এই ধরনের অপপ্রচার চ্যানেলগুলো থাকুক, কারণ এগুলা এই সরকারের বিরুদ্ধে দুইটা বললে 5টা হাসিনার বিরুদ্ধে বলে, তো তাতে তারা খুশি হয়ে যায় যে ওটা তার শেখ হাসিনার বিরুদ্ধে বলছে। কিন্তু এটা যে একটা রাষ্ট্রের নৈরাজ্য তৈরি করছে, এটার মধ্য দিয়ে যে আমাদের সামাজিক যে কালচার, ভ্যালুজ, এগুলো যে নষ্ট হচ্ছে, যে অসভ্য ভাষায় এই সমস্ত ইউটিউব চ্যানেলগুলো চলে, সেগুলো তো সমাজে চলার কথা না। আপনি সন্ত্রাসের উস্কানি দিচ্ছেন, সেটা বাদ দেন, যে ভাষা প্রয়োগ করে এরা ইউটিউব চ্যানেল চালায়, এগুলো কি কোনো সভ্য সমাজে চলতে পারে না। তো শুধুমাত্র অশ্লীলতার দায়ও তো এগুলো বন্ধ করে দিতে পারে। জি জি, অবশ্যই। ডক্টর আসাদুজ্জামান রিপন, এই যে সেনাবাহিনীর বিরুদ্ধে যে গুজব এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের চলছে, এর পেছনে আসলে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কিনা আপনি কি মনে করেন? না দেখেন, এটা তো থাকতেই পারে, এটা তো বড় একটা, আমি বলছি একটা কনস্পিরেসি একটা আছে, সেটা দেশের হতে পারে, বিদেশের হতে পারে। যদি একটা দেশের যদি মানে সেনাবাহিনী নামক একটা প্রতিষ্ঠান যদি কন্ট্রোভার্সিয়াল জায়গায় চলে যায়, তাহলে তো আমাদের তো পিসকিপিংয়েও সমস্যা হয়, তাই না? তো সেই জায়গাটা আমি যেহেতু দেবো কেন, আমি তো প্রথমে বলেছি যে আমি আমাদের আর্মিকে, আমি মানে আমাদের সমগ্র জাতিকে ভাবতে হবে এটা হচ্ছে আমাদের জাতীয় সেনাবাহিনী, এইভাবে চিন্তা করতে হবে। যদি আপনি ওইভাবে চিন্তা করেন, দেন আমি সব জনগণের শক্তিটা কিন্তু সবচেয়ে বড় শক্তি, এটা কিন্তু খুব বিচ্ছিন্নভাবে আপনার কোনো রিমেডি নাই। আপনি বলছেন ইতিবাচক
বেশি বেশি হ্যাঁ, ইতিবাচক খবর, ইতিবাচক yes, কথা, yes, yes. এগুলো আসলে আমাদের বলা উচিত এবং এগুলো ছড়িয়ে নিঃসন্দেহে দেওয়া উচিত। মানুষকে আপনি এনকারেজ করবেন। তাহলে এই ইতিবাচকতার পরিপ্রেক্ষিতে যদি আমি আপনাকে একটু কোশ্চেন করি, এই যে জুলাই অভ্যুত্থান থেকে এ পর্যন্ত সেনাবাহিনীর একটা ইতিবাচক ভূমিকা আমি আপনার কাছ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে জানতে চাই। এখন আপনি এই একটা শ্রেণী তো থাকবেই, একটি শ্রেণী তো আপনি বিদেশি ষড়যন্ত্রের কথা বলছেন, একটি শ্রেণী তো বাংলাদেশের আর্মি থাকুক এটা তো চায় না। বাংলাদেশের কিছু বিদেশি শক্তি আছে যারা বাংলাদেশ আর্মি নামক একটা প্রতিষ্ঠান ফাংশনাল হোক, শক্তিশালী হোক, আমার আর্মি বড় উইপন কিনুক। আমাদের এই যে চীন থেকে যে কেনা হলো, আমি তো ভেরি সারপ্রাইজড। এই যে কিছুদিন আগে, কয়েকদিন আগে চীন থেকে আমরা মানে বোধহয় সামরিক বিমান টিমান কেনার একটা চুক্তি হলো। এরপর আমাদের তথাকথিত মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, হ্যাঁ, প্রশ্ন তুলল যে আমাদের এই মানে এই যুদ্ধ অস্ত্র কেনার কি ইত্যাদি ইত্যাদি। আরে মহা মুশকিল, আমার বিমান বাহিনীতে আমি যুদ্ধ অস্ত্র কিনবো না কেন? আমার সামরিক বাহিনী আছে, আমার সামরিক বাহিনীর জন্য আমি আধুনিক সরঞ্জাম আমি তো কিনবো, তার সক্ষমতা আমার বাড়াইতে হবে না? এক, 2 নম্বর, কখন কী হয় বলা যায় নাকি, কত মিত্র শত্রু হয়ে যায় নাকি? তো সুতরাং আমাকে তো সবসময় আমার মানে মানে আপনার সমরে, শান্তিতে, সব জায়গায় তো আমাকে সদা জাগ্রত থাকতে হবে। তো সেজন্য সেনাবাহিনী তো, সেনাবাহিনীকে মনে করতে হবে এই দেশের জনগণ সেনাবাহিনীর শত্রু নন। জনগণকে মনে করতে হবে, জনগণ মনে করে অবশ্যই, টাইম আসছে, বরং জনগণ উইথ লাভ। না আমি আপনাকে বলি জনগণ অতি ভালোবাসায়। এই দেশের পলিটিক্যাল পার্টি লিডারদের যখন কোনো কথা বলতে দেখবেন, তখন দে লাভ টু ইউজ এ ওয়ার্ড, দেশপ্রেমিক সেনাবাহিনী। খালি সেনাবাহিনী বলে না, দেশপ্রেমিক সেনাবাহিনী বলে। এত কিছু বলার পরে তারপরে যদি বলেন এই দেশের জনগণ আপনার দেশপ্রেমিক সেনাবাহিনী বলে, ইনডিড দে আর দেশপ্রেমিক, ইনডিড আমরা তাদেরকে সেভাবেই দেখতে চাই, সেভাবেই তাদের রোল পেতে চাই, তাই না? আর আমি তো আর একদম বেশি দেখতে চাই কোনটা, আমি তো পিপলস আর্মির পক্ষের লোক। আমি তো সেনাবাহিনীকে, হ্যাঁ, আমি তো জনগণের সেনাবাহিনী হিসেবে দেখতে চাই। এটা সে কলোনিয়াল সিস্টেমের মানে সেনাবাহিনী দেখতে চাই না। এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত সেনাবাহিনী। এই সেনাবাহিনী মাস্ট বি মানে পিপলস আর্মি। যারা বাংলাদেশের সেনাবাহিনী না থাকুক চায়, সোজা কথা, বাংলাদেশে বর্ডার গার্ড না থাকুক যারা চায়, খুব ক্লিয়ার কাট কথাবার্তা। বাংলাদেশে পিসকিপিং মিশনে বাংলাদেশের পার্টিসিপেশন কমে যাক বা না হোক, যে তারা যেটা চায়, তাই না? এবং বাংলাদেশকে যারা মুঠোর মধ্যে রাখতে পারবে, দিল্লি থাকলে আমরা থাকবো, আমরা থাকলে দিল্লি থাকবো, তারা খুশি হয়। সোজা কথা, ইন্ডিয়া ক্লিয়ার। এবং তাদের এজেন্ট সর্বশেষে একই কথা আবারও বলবো আমি, যে ফেব্রুয়ারিতে ইলেকশন, সেটা যাতে বাস্তবায়িত হয়, সেই জন্য আমাদের সর্বাত্মকভাবে সব রাজনৈতিক দল, মত, জনগণ সবাই একসাথে যাতে আমরা সহযোগিতা করি এই সরকারকে, আমরা একটা নির্বাচিত সরকার দেখতে চাই। এবং অবশ্যই সেনাবাহিনীর বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, আর সেটি যেন অবশ্যই, হ্যাঁ, সবাই মিলে যেন সেটার বিরুদ্ধে আমরা আসলে দাঁড়াই এবং ইতিবাচক খবর বেশি বেশি প্রচার করি। আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, নির্বাচন পর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে গড়ে ওঠা অপপ্রচার কোনো স্বলক্ষ্যবিহীন ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা যাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা ধ্বংস করা, গণতান্ত্রিক অধিকার ও ভোট প্রক্রিয়া বিশ্বাস বোধ সয়লাভ করা, যারা ভোট কেন্দ্রিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে চায় তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করা। আমরা যদি এই অপপ্রচারগুলোকে অবহেলা করি, তবে এটি শুধু সেনাবাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থার সম্মানহানি হবে না, বরং দেশের রাজনৈতিক কাঠামোতে এক গভীর বিশ্বাস বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যেখানে আগামী প্রজন্মের জন্য গর্ব ও দায়িত্ববোধকে ক্ষুণ্ণ করবে। সুতরাং আমাদের দায়িত্ব হলো তথ্য যাচাই করা এবং সেটি সঠিকভাবে অবিশ্বাসের বীজকে চিহ্নিত করা এবং সক্রিয় নাগরিকভাবে প্রতিরোধ করা। এমনকি যখন অপপ্রচারের জোয়ার উচ্চ, তখন সাহসিকতার আলোকে সত্যকে রক্ষা করাই হবে আমাদের সেরা প্রতিরক্ষা। দর্শক, এই পরিস্থিতিতে আমাদের দায়িত্বের সীমা নেই এবং চুপ থাকা কোনো বিকল্প নয়। আমরা চাই আপনারা ইতিবাচক বেশি বেশি করে অপপ্রচারের বিরুদ্ধে ইতিবাচক খবর প্রচার করুন এবং আপনাদের মতামত, অর্থাৎ ইতিবাচক মতামত দিন। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে। বিয়ন্ড দ্য ডেল্টার সাথে থাকুন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।